মুভির শুরুতে আমাদের একটি পরিবার দেখানো হয় যারা তাদের জীবন সুখে কাটাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে কয়েক মিনিটের মধ্যেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা ভাবতেও ভয় লাগে। যখন স্বামী স্ত্রী তাদের কথোপকথনে ব্যস্ত ছিল তখনই হঠাৎ তারা বাইরে থেকে মানুষের চিৎকার শুনতে পায়। যখন তারা দুজনে বাড়ি থেকে বের হলো তো তারা দেখলো বাইরে মানুষের মধ্যে হইচই পড়ে গেছে। লোকজন তাদের বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছিল, যেন কিছু একটা ঘটতে চলেছে। জেসন আর বেথ দেখলো তাদের প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি তাদের বাড়ি খালি করছে। জেসন প্রতিবেশীকে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি, তোমরা কেন বাড়ি ছেড়ে যাচ্ছ? কিন্তু তারা এত তাড়াই ছিল যে জেসনের কথার কোনো উত্তর দিল না। এরপর তারা দেখলো যে প্রতিবেশীর ছেলেও তার জিনিসপত্র গোছগাছ করছে। জেসন যখন ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় যাচ্ছে, তখন ছেলেটি উত্তর দিল যে তার বাবার এক বন্ধু সরকারি কর্মকর্তা, তিনি বলেছেন যে একটি খুব বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে যা একজন সাধারণ মানুষকে দৈত্যে পরিণত করে। কিন্তু তখনই ছেলেটির মা সেখানে এসে তাকে ধরে নিয়ে যেতে লাগলো। জেসন তাকে জিজ্ঞাসা করলো যে ছেলেটি কোন ভাইরাসের কথা বলছে, যার উত্তরে ছেলেটির মা বলল যে এখন বলার সময় নেই, তোমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই শহর থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। এটা শুনে জেসন আর বেথ খুব ভয় পেয়ে গেল। এরপর জেসন কোনো চিন্তা না করেই তার পরিবারকে গাড়িতে বসিয়ে শহর থেকে বের করে নিয়ে যেতে লাগলো। কিন্তু রাস্তায় তারা দেখলো যে প্রতিবেশীরা যারা পালাচ্ছিল তারা ফিরে আসছে। এটা দেখে তাদের আরো অদ্ভুত লাগলো। একটু এগিয়ে গিয়ে তারা ট্রাফিকে আটকে গেল। জেসন আর তার পরিবার গাড়ি থেকে নামলে দেখতে পেল যে শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছে। আকাশে যেখানে সেখানে হেলিকপ্টার টহল দিচ্ছে। লোকেদের বলা হলো যে শহরে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া উচিত। একথা শুনে জেসনের কিছুটা অদ্ভুত লাগলো। শহরে যদি ভাইরাস ছড়িয়েই পড়ে তাহলে লোকেদের শহর থেকে বের করার পরিবর্তে তাদের শহরেই থাকতে বলা হচ্ছে কেন? তখনই হঠাৎ পাশের পাহাড় থেকে একটা বড় পাথর তাদের গাড়ির উপরে এসে পড়লো। এটা দেখে তারা খুব ভয় পেয়ে গেল। পাহাড়টা কাঁপতে লাগলো। তখনই সেই পাহাড়ের পেছন থেকে দুটি মিলিটারি ফাইটার জেট বেরিয়ে এসে শহরের দিকে উঠতে লাগলো। সেই দুটি ফাইটার জেট পুরো শহরে বোমা ফেলাতে শুরু করলো যাতে পুরো শহর ছাই হয়ে যায়। জেসনের স্ত্রী বেথ সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো যে তারা যদি পুলিশের কথা শুনে বাড়ি ফিরে যেত তাহলে তাদের পরিণতি খুব খারাপ হতো। এরপর সেই ফাইটার জেটগুলো রাস্তায় থাকা লোকেদের দিকে এগোতে লাগলো। এটা দেখে সবার মধ্যেই হইচই পড়ে গেল। এখন সবাই বুঝতে পারলো যে সরকার তাদের মারতে চায়। তারা তাদের জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কিন্তু জেসন আর বেথ বুঝতে পারে যে তারা যেখানেই পালাক না কেন ফাইটার জেটগুলো তাদের মেরেই ফেলবে। তখনই বেথ পিছনে ফিরে পাহাড়ের উপর একটা স্কুল দেখতে পায় এবং তার মনে হয় যে বাঁচার জন্য সেই জায়গাটা ভালো হবে। এরপর জেসন বেথ আর জয়ীকে নিয়ে স্কুলের দিকে পাহাড়ে উঠতে শুরু করে। পেছনে ব্রিজের উপর থাকা লোকেদের উপর ফাইটার জেটগুলো বোমা ফেলতে শুরু করে। এই তিনজন দ্রুত দৌড়ে স্কুলের কাছে পৌঁছে যায় আর সৌভাগ্যবশত তারা সেখানে একটা টানেল খুঁজে পায় এবং বোমা বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে তারা তাড়াতাড়ি সেই টানেলে ঢুকে পড়ে। বাংকারের দরজা বন্ধ হতেই উপরে একটা জোরালো বিস্ফোরণ হয়। তবে সৌভাগ্যবশত জেসনরা বাংকারের নিচে ছিল এবং তাদের জীবন বেঁচে যায়। কিন্তু তাদের জন্য অবাক করার বিষয় ছিল যে এটা কেমন ভাইরাস ছিল যে সরকারকে শহরের সব লোককে মারতে হলো। তারা কিছুই বুঝতে পারছিল না। তাদের শুধু এটা জানা ছিল যে যদি বেঁচে থাকতে হয় তাহলে চুপচাপ বাংকারে জীবন কাটাতে হবে। কিন্তু তাদের জন্য চিন্তার বিষয় ছিল যে তারা এখানে কতদিন জীবন কাটাবে এবং পেট ভরার জন্য খাবার দাবারের কি ব্যবস্থা হবে। ভালো কথা এই ছিল যে সেখানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ছিল যা তিনজনের জন্য অনেকদিন চলে যেত। জেসনের স্ত্রী বেথ খুব চিন্তিত ছিল। সে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। সে ভাবতে শুরু করে তার মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তবে কি করবে। আর বেথের দরজা বন্ধ করার সময় হাতেও লেগে গিয়েছিল যাতে বেশ গভীর চোট লেগেছিল। তারা দুজনেই এই ভেবে ভয় পাচ্ছিল যে এই বিষাক্ত ভাইরাস তাদের শরীরেও আক্রমণ করে বসেনি। তো এখন এই সব ভাবার সময় ছিল না। তাদের এখন এই বাংকারটাকে নিরাপদ করতে হতো যাতে উপর থেকে কেউ বাংকারের দরজা খুলতে না পারে। জেসন লোহার চেন দিয়ে বাংকারের দরজা শক্ত করে বন্ধ করে দিল এবং ঠিক করলো যে তাদের এখানেই লুকিয়ে জীবন কাটাতে হবে। কিন্তু মাটির নিচে থাকার জীবন এত সহজ ছিল না। প্রতিদিন একই খাবার, পান করার জন্য কাদা ভরা জল এবং অবসর সময় তারা তাস খেলতো। বাইরের দুনিয়া থেকে তাদের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কয়েকদিন এখানে থাকার পর তারা এই বাংকারে খুব হাঁপিয়ে উঠেছিল। কিন্তু তারা কি করত? উপরে গেলে তো তাদের প্রাণ বাঁচত না। এই জীবন জেসনের পরিবারকে যেন পৃথিবী থেকে শেষ হওয়ার অনুভূতি দিচ্ছিল। জয়ী তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আমরা এখানে কতদিন থাকবো? জেসনের কাছে এ কথার কোনো উত্তর ছিল না। সে তার মেয়েকে শুধু এইটুকু বলেছিল, যখন বাইরের ভাইরাস চলে যাবে তখনই আমরা বাইরে যাব। সে তার মেয়ের চোখ আঙুল দিয়ে ঢেকে বাইরের পৃথিবী কল্পনা করাতো। এভাবে দিন কাটতে থাকে। তারপর মাস,
তারা জানতো না যে বাইরে বের হওয়ার অপেক্ষায় তাদের এখানে এই বাংকারে 300 দিনেরও বেশি কেটে গেছে। জয়ী তার মায়ের তৈরি পেরিস্কোপ দিয়ে বাইরের পৃথিবী দেখে। বাইরে চারিদিকে শুধু ধ্বংসের দৃশ্য দেখা যাচ্ছিল, যেন পুরো পৃথিবীটা জ্বলে ছাই হয়ে গেছে। সেখানে কোনো মানুষের নামগন্ধও ছিল না। এইসব দেখে সেই ছোট্ট মেয়েটির মনে হতে লাগলো আমরা হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষ। মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এমনটা ভেবো না, হয়তো তোমার বন্ধুরা আমাদের মতোই কোথাও লুকিয়ে আছে। এখন রাত হয়ে গিয়েছিল এবং রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। তাদের কাছে এখন খাবারও কম ছিল, তাই তারা তিনজন অল্প অল্প করে খেয়ে কাজ চালাচ্ছিল। কিন্তু আজ জয়ীর জেদের কারণে তাকে পুরো এক ক্যানের বাক্স দেওয়া হয়েছিল। জয়ী যখন ক্যানের বাক্স খুলল তখন সে দেখলো যে ক্যানের বাক্স ভেতর থেকে খালি। এই বাক্সটির পেছনের দিকে একটা ছোট্ট ছিদ্র ছিল, সম্ভবত কোনো প্রাণী এর থেকে খাবার চুরি করেছে। বেদ বাকি সব বাক্স পরীক্ষা করে জানতে পারে যে মোট 12টা বাক্স খালি ছিল। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এটা তো তাদের 2 সপ্তাহের খাবার ছিল। বেদ ভেন্টিলেশন গ্রিলের দিকে তাকিয়ে অনুমান করে বলে, মনে হয় কোনো ইঁদুর ভেতরে এসে খাবার চুরি করে খেয়েছে। বেদ বলল, যদি এটা ইঁদুর হয় তবে একে তাড়াতাড়ি মারতে হবে, না হলে এটা আমাদের সব খাবার নষ্ট করে দেবে। মেয়ের দুঃখী মুখ দেখে জেসন তাকে সান্ত্বনা দিয়ে বলল, ছোটখাটো বিষয়ে মন খারাপ করো না, যদি খাবার শেষ হয়েও যায় তবে আমি উপরে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসবো। পরের দিন যখন জয়ী তার মায়ের সাথে ব্লকস নিয়ে খেলছিল তখন পিছন থেকে একটা মৃদু আওয়াজ আসে। জয়ী যখন ঘুরে তাকালো তখন দেখলো একটি ইঁদুর আবার খাবার চুরি করতে এসেছে। ইঁদুরটা পালানোর আগেই জয়ী সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ডাকলো। আজ তাদের যে করেই হোক এই ইঁদুরটাকে মারতে হবে। জেসন রেগে গিয়ে ছুরি বের করে তাকে টুকরো টুকরো করার জন্য এগিয়ে গেল, কিন্তু সেই ছোট্ট ইঁদুরটা খুব দ্রুত ছিল। জেসনের আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালালো এবং টেবিলের উপরে রাখা লাইটটি ফেলে দিল। যেই না সে তার গর্তে ঢুকতে যাচ্ছিল তখনই বেদ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে মেরে ফেলে। তারা সবাই ইঁদুরটিকে মারার আনন্দ করছিল, কিন্তু অন্যদিকে লাইট পড়ে যাওয়ায় ধীরে ধীরে আগুন বাড়তে শুরু করলো। জেসন দৌড়ে গিয়ে লাইটটা নেভাতে লাগলো, কিন্তু লাইটটা খুব গরম ছিল, যাতে জেসনের হাত পুড়ে গেল এবং লাইটের কাজ পেটে যাওয়ায় পুরো টেবিলে আগুন লেগে গেল। বেদ পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করলো। জেসন কল থেকে অর্ধেক বালতি জল নিয়ে সেই আগুনের উপর ঢেলে দিল। কোনো মতে তারা দুজনে সেই আগুন নেভালো, কিন্তু বিপদ এখনো কাটেনি, বরং তাদের জন্য আরো সমস্যা বাড়তে চলেছিল, কারণ আগুন তো তারা নিভিয়ে ফেলেছিল, কিন্তু আগুন থেকে বেরোনো ধোঁয়ায় পুরো বাংকার ভরে গিয়েছিল এবং সেই ধোঁয়া ধীরে ধীরে ভেন্টিলেশন গ্রিল থেকে উপরের দিকে বের হচ্ছিল। এটা দেখে তারা সবাই ঘাবড়ে যায়, কারণ এই ধোঁয়া তাদের ওখানে থাকার ঠিকানা প্রকাশ করছিল। এখন সবাই দম বন্ধ করে বসেছিল। জেসন বলল, হয়তো রাতের অন্ধকার ধোঁয়াকে লুকিয়ে ফেলবে এবং কেউ আমাদের ঠিকানার কথা জানতে পারবে না। তারা তিনজন ভয়ের ছায়ায় সারা রাত জেগে রইল। পরের দিন তারা নিজেদের সান্ত্বনার জন্য পেরিস্কোপ দিয়ে বাইরে উকি মেরে যা দেখলো তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা দেখলো বাইরে তো পুরো ধোঁয়ায় মেঘ জমে আছে। এটা দেখে তাদের অস্থিরতা বাড়তে লাগলো। তারা পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে তাদের ঠিকানার রহস্য ফাঁস হয়ে গেছে। তখনই বেদ বলল, যদি ধোঁয়া উঠে থাকে তবে আশেপাশে ছাইও জমে থাকবে। এখান থেকে খোঁজাখুঁজি করে আমাদের ঠিকানা খুঁজে বের করতে হবে, তাই আমাদের এখন ছাই পরিষ্কার করতে হবে। এরপর স্বামী স্ত্রী দুজনে বাইরে গিয়ে ছাই পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে জেসন তার মেয়ে জয়ীকে বলে, জয়ী, আমাকে কথা দাও, বাইরে থেকে তোমার কানে আওয়াজ আসুক বা যাই হোক না কেন তুমি কিছুতেই বাইরে বেরোবে না। মেয়ের থেকে প্রতিশ্রুতি নেওয়ার পর তারা দরজার চেইন খুলল। বাইরের আওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনলো এবং যখন নিশ্চিত হলো যে বাইরে কেউ নেই তখন দুজনে মিলে বাংকারের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এখন তাদের মেয়ে একা ভেতরে রয়ে গেল। সে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তার বাবা মা ফিরে এলো না তখন সে স্টুলের উপর উঠে দূরবীন দিয়ে বাইরের অবস্থা দেখতে লাগলো। খুব তাড়াতাড়ি সে দেখলো তার বাবা মা বাংকারের দরজা লুকানোর চেষ্টা করছে, কিন্তু তখনই জয়ী এমন কিছু দেখলো যাতে তার দম আটকে গেল। সে দেখলো দূরের জঙ্গলে একটা কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। মেয়েটি জোরে চিৎকার করে তার বাবাকে পেছনে তাকাতে বলল, কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল, তার বাবা মা শুনতেই পেল না। ভয়ে অস্থির হয়ে মেয়েটি তার ভয় ভুলে গেল এবং সিঁড়ি দিয়ে উঠে বাংকার থেকে বেরিয়ে এলো। বাইরে এসেই সে বুঝতে পারলো তার বাবা মা আর সেখানে নেই। সে অস্থির হয়ে জোরে জোরে তার বাবা মাকে ডাকতে শুরু করলো। তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। এটা আর কেউ নয়, তার মা ছিল। কয়েক সেকেন্ড পরে একদল বন্য হরিণ দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। যদিও তারা তিনজন অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু বেথের ভয় আরো বেড়ে গেল। হরিণগুলোর এভাবে পালানো নিশ্চয়ই কোনো বিপজ্জনক জিনিস থেকে বাঁচার চেষ্টা ছিল। সবাই বিপদের আঁচ করতে পেরে দ্রুত বাংকারের দিকে ছুটল। তারা বাংকারের ভেতরে ঢুকে গেল। জেসন কাঠের তক্তা দিয়ে বাংকারের দরজা বন্ধ করে লোহার চেন দিয়ে শক্ত করে বেঁধে দিল এবং সবাইকে একদম চুপ করে থাকতে বলল। তখনই তারা উপর থেকে পায়ের মৃদু শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল যেন কেউ বাংকারের দরজার দিকে আসছে। সে কয়েক
কয়েক মিনিট ধরে ক্রমাগত বাংকারের ওপর এদিক ওদিক হাঁটছিল। এই তিনজন আস্তে আস্তে পা ফেলে বাংকারের দরজা থেকে সরে সামনের দিকে যেতে লাগলো এবং সম্ভবত এতক্ষণে উপরে যে ছিল সে টের পায়নি। নিশ্চিতভাবে বলা যায় বাংকারের উপর কেউ আছে। ভয়ে জয়ী কাঁদতে শুরু করে। বেদ তাকে চুপ করিয়ে বলে, যদি আওয়াজ বাইরে যায় তবে সব শেষ হয়ে যাবে। তারা তিনজন ধীরে ধীরে বাংকারের দরজা থেকে অনেকটা এগিয়ে যায়। তারা বাংকারের দরজা থেকে এই জন্য এগিয়ে যাচ্ছিল যদি কেউ উপর থেকে বাংকারের দরজা খুলেও দেয় তবে যেন তাদের দেখতে না পায়। কিন্তু তখনই জয়ী যে পুতুলটা হাতে নিয়েছিল তার দড়ি একটা স্ক্রুতে আটকে যায়। স্ক্রু ধীরে ধীরে আলগা হতে লাগলো। এটা দেখে জেসন আর বেথের দম আটকে গেল, কারণ সেই দড়িটা পুতুলের আওয়াজের সুইচের সাথে লাগানো ছিল। তারা কিছু করার আগেই স্ক্রুটা এক ঝাঁকুনিতে খুলে গেল এবং সঙ্গে সঙ্গে পুতুলের ভেতর থেকে জোরে আওয়াজ আসতে শুরু করলো। জেসন সঙ্গে সঙ্গে পুতুলটা ছিঁড়ে ফেললো এবং ভেতরের স্পিকারটা ভেঙে দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যে প্রাণীটা তাদের তাড়া করছিল সে তাদের টের পেয়ে যায়। হঠাৎ উপর থেকে জোরে ধাক্কার আওয়াজ এলো এবং ঠিক বাংকারের দরজার উপরে এসে থেমে গেল। শেষ পর্যন্ত সে তাদের ঠিকানা খুঁজে বের করলো এবং বাংকারের দরজা খোলার চেষ্টা করতে লাগলো। উপরের রাক্ষস বুঝতে পারছিল যে নিচে নিশ্চয়ই কেউ আছে। যদিও দরজাটা শক্ত চেন দিয়ে বাঁধা ছিল, কিন্তু ওই প্রাণীটার ভয়ঙ্কর শক্তির সামনে চেনগুলো একটা একটা করে ভাঙতে শুরু করলো। এটা দেখে জেসন বুঝতে পারলো দরজা আর বেশিক্ষণ টিকবে না। তাই সে দ্রুত ভিতরে ছুটে গেল এবং ওয়াটার পাম্পের পাইপ খুলতে লাগলো। এখানে বেথও সাহস দেখিয়ে সিঁড়িতে উঠে তার শরীরের ভর ব্যবহার করে চেন টেনে দরজা বন্ধ রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু তা সত্ত্বেও লোহার ঢাকনা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ঠিক তখনই দরজার ওপারে একটা কালো ছায়া দেখা গেল, যার চোখগুলো বাল্বের মতো জল করছিল, যেন মৃত্যু তাদের দিকে তাকিয়ে আছে। জেসন কিছু না ভেবে পাইপ দিয়ে তার উপর হামলা করলো যাতে সে পিছিয়ে পড়ে। জেসন তাড়াতাড়ি পাইপটা দরজার মধ্যে আটকে দরজা বন্ধ করে দিল এবং সেই প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জেসনের শরীর তখনও খুব কাঁপছিল। সে ভাবতেও পারেনি যে বাইরের দুনিয়ায় শুধু নিষ্ঠুর সৈনিক নয়, ভয়ঙ্কর রাক্ষসও ঘুরে বেড়ায়। পুরো পরিবার সিঁড়ির পাশে হতাশ হয়ে বসে পড়ে, কারণ তাদের ঠিকানা ফাঁস হয়ে গিয়েছিল। এখন যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারত এবং তারা বুঝতে পারছিল যে এবার তো একটা প্রাণী এসেছিল, কিন্তু পরের বার যখন তারা আসবে তখন তাদের সংখ্যা অনেক বেশি হবে এবং তারা তাদের সামনে কিছুই করতে পারবে না। কিছুক্ষণ পর হঠাৎ আলমারি কাঁপতে শুরু করে। জেসন আর বেদ বুঝতে পারে। তারা ভয়ে পিছনের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু রাক্ষসগুলো তাদের পেছন পেছন আসছিল। বেদ তার তেলের ল্যাম্প ছুড়ে মারে এবং তাদেরও নিজেদের মাঝখানে পর্দায় আগুন ধরিয়ে দেয়, আর আলমারি ধরে দুজনে তাদের মাঝখানের রাস্তা আটকে দেয়। তারা সবাই দ্রুত বাংকারের ভেতরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তারা জানতো না এটা তাদের বেশিক্ষণ আটকাতে পারবে না। তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না। তখন জয়ী মাটিতে খোলা একটা ভেন্টিলেশন দেখতে পায়। জেসন সেটা জোর করে ভেঙে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে তাদের পুরো শক্তি দিয়ে বাইরে ঠেলে দেয়, কিন্তু নিজে বাইরে বেরোনোর চেষ্টা করলে সরু জায়গার কারণে সে আটকে যায়। অন্যদিকে রাক্ষসগুলো তার দিকে এগিয়ে আসছিল। এখন যেভাবেই হোক জেসনকে এখান থেকে বেরোতে হবে। তার অন্য কোনো উপায় চোখে পড়ল না, তাই সে তার কাঁধের হাড় ভেঙে ফেলে যাতে সে ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু তাড়াতাড়ি সে নিজেকে সামলে ভেন্টিলেশনে ঢুকে গেল। বেদ দেরি না করে তার পুরো শক্তি দিয়ে জেসনকে বাইরে টানতে লাগলো। জেসন যেই না বেরোবে অমনি একটা বিশাল প্রাণী এসে জেসনের পা ধরে ফেলে। জেসন বুঝলো এখন তার বাঁচা অসম্ভব। পালানোর আর কোনো আশা ছিল না। জেসন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, যাই হোক জয়ীর যেন কিছু না হয়। পর মুহূর্তেই রাক্ষসটা তাকে বাংকারের ভিতরে টেনে নিয়ে যায়, কিন্তু জেসন বাংকারের রাক্ষসের ভয়ে না দৌড়ে তাদের বলে, আয় দেখি তোদের কত সাহস। বেদ আর জয়ী যখন নিচে তাকালো তখন বাংকারের ভেতর থেকে জোরে চিৎকার ভেসে আসছিল। বেদ বুঝতে পারলো তার স্বামী তাদের পালানোর সময় দেওয়ার জন্য লড়ছে। সে কষ্ট করে তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো এবং রাক্ষসের হাত থেকে বাঁচতে বাঁচতে অনেকটা দূরে চলে এলো। কিন্তু দৌড়াতে দৌড়াতে তাদের কেমন যেন অদ্ভুত লাগলো। তারা দেখলো যে হাইওয়ে বাইরের দুনিয়া পর্যন্ত খোলা ছিল, সেখানে এখন উঁচু দেওয়াল খাড়া করা ছিল, মানে এখন এই শহর থেকে কেউই বাইরে বেরোতে পারবে না। তখনই একটা হেলিকপ্টার দূর থেকে উড়তে উড়তে এলো। বেদ যখন পিছনে ফিরে দেখলো তখন সেটা একটা আর্মি হেলিকপ্টার ছিল। হেলিকপ্টারটা দ্রুত তাদের কাছে এসে তাদের উপর তীব্র স্পটলাইট ফেললো। তারা দুজন যেই না সেখান থেকে পালাতে যাবে অমনি ওপর থেকে তাদের উপর একটা বড় জাল ফেলা হলো যাতে তারা দুজন আটকে যায়। তারা দুজন সব রকম ভাবে জাল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জাল তাদের খুব শক্ত করে ধরেছিল। বেদ জালের ফাঁক দিয়ে দেখলো হলুদ চোখওয়ালা কয়েকটা কালো ছায়া তাদের দিকে আসছে। তখনই আমরা গল্পের আসল রহস্য জানতে পারলাম। বন্দুক ধরা হলুদ চোখওয়ালা যাদের আমরা রাক্ষস ভাবছিলাম, আসলে এরা এলিয়েন বা ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল না, বরং এরা ছিল মিলিটারি সৈনিক যারা গ্যাস মাস্ক আর নাইট ভিশন গ্লাস পরেছিল। তাদের চোখের হলুদ আলোর জন্য তাদের অন্য জগতের প্রাণী বলে মনে হচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো কেন মিলিটারির লোকেরা তাদের প্রাণের শত্রু হয়ে উঠল? এই
রহস্যটা আপনারা বাকি গল্পে জানতে পারবেন। বেথ আর জয়ী দুজনেই সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল। একজন সৈন্য একটা বড় সিরিঞ্জ বের করে তাদের দুজনের গলাতে এক এক করে সেটা ঢুকিয়ে দেয়। তাদের রক্তের নমুনা পরীক্ষা করে জানা যায় তারা দুজনেও সেই বিষাক্ত ভাইরাসে আক্রান্ত। তার মানে তারা দুজনও পৃথিবীর জন্য বিপজ্জনক, মানে এখন তাদের মেরে ফেলা হবে। আসলে যখন প্রথম ভাইরাস ছড়িয়েছিল তখন এই ছোট্ট শহরের অনেক মানুষ তার শিকার হয়েছিল। ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়াতো এবং এই ভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেত। আক্রান্ত মানুষগুলো নিজেরাও জানতো না যে তারা অসুস্থ, আর সরকারের কাছে এই ভাইরাস আটকানোর মতো কোনো প্রতিষেধক ছিল না। আক্রান্ত মানুষদের মারা ছাড়া সরকারের কাছে অন্য কোনো উপায় ছিল না। বেদ কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। যখন বেদ দেখলো সৈন্যরা তার ছোট্ট মেয়েকেও ছাড়ছে না, তখন সে অনেক রেগে যায়। তার মুখে কালো দাগ দেখা দিতে শুরু করে। কিন্তু এরই আগে জেসন, যে কিনা মৃত্যুপুরী থেকে ফিরে এসেছিল, সে এক সৈন্যের গলা থেকে রক্তাক্ত ফোয়ারা ছুটিয়ে দেয়। আসলে বাংকারে জেসন মারা যায়নি, বরং সেখানে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সকল সৈন্যদের মেরে ফেলেছিল। সেই সময় সে খুব রেগেছিল। তার মুখে কালো দাগ আর চোখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং তার শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে আর আগের জেসন নেই, বরং তাকে অন্যরকম দেখাচ্ছিল। সে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারতে শুরু করে, কিন্তু গরম অস্ত্রের গুলি সে আটকাতে পারেনি এবং মাটিতে পড়ে যায়। সৈন্যরা যখন বেথ আর জয়ের দিকে এগোতে থাকে তখন তারা দুজন জাল ছিঁড়ে পালিয়ে যায়। সৈন্যরা তাদের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তারা বুঝতে পারেনি যে বেথও রাক্ষসের মতো বদলে গেছে। সে জয়ীকে একটা গাড়ির ভেতরে লুকিয়ে দেয় এবং নিজে সৈন্যদের সাথে লড়তে শুরু করে। সে অনেক সৈন্যকে মেরে ফেলে এবং নিজেও গুলি খেয়ে গাড়ির ছাদে পড়ে যায়। অন্ধকারে লুকানো তার মেয়ে সব দেখে ফেলে। তার বাবা মায়ের অবস্থা দেখে সেও রেগে গিয়ে নিজেকে সামলাতে পারে না। এক লাফে সে এক সৈন্যকে ফেলে দিয়ে তার মাস্ক ভেঙে দেয় এবং তাকে মারতে যাচ্ছিল, কিন্তু বেথ সময় মতো তাকে থামিয়ে দেয়। সে চায়নি তার মেয়েও রাক্ষস হয়ে যাক। বেথ তাকে শান্ত করে। ধীরে ধীরে মেয়েটির শিরাগুলোর সবুজ রং মিলিয়ে যায় এবং সে আবার মানুষ হয়ে যায়। কিন্তু সৈন্যটার ভাগ্য এত ভালো ছিল না। তার সেফটি মাস্ক ভেঙে গিয়েছিল এবং সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। অন্যদিকে জেসনের অবস্থা খারাপ ছিল। সে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে তার হাতের দুটি আঙুল তার চোখে স্পর্শ করে এবং জেসন চিরতরে চোখ বন্ধ করে। ঠিক তখনই আরেকটা হেলিকপ্টার এসে পড়ে। বেথ তার মেয়েকে নিয়ে পালায়। আবর্জনার স্তূপ পেরিয়ে তারা একটি সুড়ঙ্গে ঢুকে যায়। তখনই একটা আলো তাদের চোখে পড়ে। দেখা যায় সামনে তাদের প্রতিবেশী সেই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তারপর তারা দুজন তার পেছন পেছন হাঁটতে শুরু করে। ছেলেটা তাদের একটা গুহার মতো টানেলে নিয়ে যায়, যেখানে ছেলেটার বাবা মা আর অনেক লোক লুকিয়েছিল। আসলে সেখানে তাদের মতোই ভাইরাসে আক্রান্ত মানুষ ছিল। বেঁচে থাকার জন্য তারা সবাই অন্ধকারে ইঁদুরের মতো জীবন কাটাতে বাধ্য হয়েছিল। এই ভাইরাসটা বিপজ্জনক হলেও ততটা প্রাণঘাতী ছিল না। ভাইরাস আক্রান্ত মানুষের শরীরে এই ভাইরাস তখনই বেশি প্রভাব ফেলতো যখন সে ভয় পেত বা রাগ নিয়ন্ত্রণ করতে পারত না। কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিল। তারা শহরের সৈন্যদের রাক্ষস ভাবত, কিন্তু আসলে রাক্ষস তো তারাই ছিল। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না।